নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আপনারা হয়তো থাম্বনেলটা দেখে আর ভিডিও টাইমিংটা দেখে একটু অবাকই হচ্ছেন না, যে বেগুনের তরকারি পার্শে মাছ দিয়ে এতে 30 মিনিট ধরে কি করেছে, তাই না? একদম ঠিক, আমি হলে সেটাই ভাবতাম। তো আজকে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে পার্শে মাছ বেগুনের তরকারির রেসিপিটা যেমনি বলবো, তেমনি আপনাদের সঙ্গে কিন্তু গল্পও করব। মানে বলতে পারেন যে এই রান্নাটার পিছনে একটা কাহিনী আছে, সেটা অবশ্যই শেয়ার করব, সেটা রান্না করতে করতে শেয়ার করব। আর রান্নাটা কিভাবে হচ্ছে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি আজকে ভিডিও কিন্তু কিছুই কাটিনি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি আমার 30 মিনিট মতো লেগেছে। আর আরেকটা জিনিস বলছি, যে আমার কিছু মজাদার গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানে ধরুন এই এই যে বড়ি দেওয়া দেখতে পাচ্ছেন না তরকারিতে, এই বড়ি দিতে গিয়ে আমার জ্বর আসে। তো কেন জ্বর আসে সেটাও অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। যে আমি নিজে বড়ি খেতে এত ভালোবাসি, বিশেষ করে বেগুনের তরকারির মধ্যে বড়ি তো অসাধারণ লাগে। তো সেই অসাধারণ বড়ি দিতে গিয়ে আমার যা অবস্থা হয়েছিল, ও ভগবান! যাই হোক, সেটা অবশ্যই শেয়ার করব রান্না করতে করতে। আর হ্যাঁ, বেগুন বেগুন আমার ফেভারিট একটা সবজি। এই বেগুন খেলে প্রচণ্ড অ্যালার্জি হয়, তবু আমি কিন্তু বেগুন খাওয়া ছাড়ি না। তো বেগুন খেয়ে কী কী আমার সমস্যা হয়েছিল, এবং এই বেগুন খেয়ে অ্যালার্জি সত্ত্বেও আমি বেগুন কিন্তু খাওয়া ছাড়ি না, তার গল্পও কিন্তু করব। যাই হোক, হ্যাঁ, এবার চলে আসি রান্নাতে। আপনারা তো দেখতেই পেয়েছেন যে আজকে আমি বেগুন দিয়ে পার্শে মাছ দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল করব। তো চলুন, এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি পার্শে মাছে। পার্শে মাছটা কিন্তু একটু মোটামুটি মিডিয়াম সাইজ, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। আর এই সাইজের পার্শে মাছ কিন্তু খেতে দারুণ লাগে। আর বিশেষ করে এই পার্শে মাছের ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরে ডিম আছে। ডিমওয়ালা পার্শে মাছ জাস্ট অসাধারণ, আমার তো দারুণ লাগে। আর কমেন্ট করে কিন্তু জানাবেন কার কার ভালো লাগে ডিমওয়ালা পার্শে মাছ। আমি তো যখন মাঝে মাঝে আমি বাজারে যাই আমার বরের সাথে, তো তখন আমি গিয়ে খুঁজি ডিমওয়ালা পার্শে মাছ আছে। তো যদি দেখি যে না, এতে ডিম টিম হবে না, তো পার্শে মাছ নিই না। এই পার্শে মাছ নিয়েও কিন্তু একটা দারুণ গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি একজন সঙ্গীত শিল্পী, আমি গান গাইতে ভীষণ ভালোবাসি। আর তার সাথে রান্নাটাও কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আমি রান্না করে সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসি। আর আমি একবার প্রোগ্রামে গেছিলাম, গণ্ডমূর্খ বাবলাতলা। তো এটা হচ্ছে সুন্দরবনের ওই দিকের জায়গা, ঠিক আছে? তো ওখানে একবার গেছিলাম প্রোগ্রামে। তো সেখানে আমাদের প্রোগ্রাম মানে পড়েছিল যেখানে, তো বেশ গ্রাম্য এলাকা। তো ওখানে মানে যাদের বাড়িতে আমরা ছিলাম, তো আমাদের টিম ছিল, আমরা কলকাতা থেকে টিম গেছিলাম। তো আমাদের যাদের বাড়িতে আমরা ছিলাম তারা এত আপ্যায়ন করেছিল, ওফ! আমি সত্যি কথা বলছি, আমি এরকম মানে আপ্যায়ন সচরাচর যারা কলকাতার বাসিন্দারা তারা কিন্তু ওইভাবে করতে পারে না। গ্রামের মানুষদের মধ্যে একটা আপ্যায়ন করার একটা আলাদা, মানে কি বলবো, আলাদা একটা অনুভূতি আছে, যেটা মানে সেই আপ্যায়ন পেলে না, আমরা কলকাতায় যারা থাকি বা আমরা যারা শহর অঞ্চলের দিকে থাকি, তারা ভাবি যে না, এভাবেও আপ্যায়ন করা যায়। তো আমরা গেছিলাম সেখানে, মানে নদীতে মানে পার্শে মাছের জন্য, মানে ধরার জন্য এরকম দৌড় পেতেছিল। তো আমরা এরকম নদীর ধারে, সকালবেলা আমাদের প্রোগ্রাম হয়ে গেছিলো রাত্রেবেলা, সকালবেলা আমরা নদীর ধারে একটুখানি ঘুরতে গেছিলাম। তা কি বলবো আপনাদেরকে, একজন মানে দৌড় পেতেছিল এই পার্শে মাছ ধরার জন্য, যে এরকম যখন দৌড়টা তুলছে, সূর্যের আলোয় একদম চকচক চকচক করছে। আমি বললাম যে টিমে যারা ছিল তাদের, আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম, তারপরে কি এরকম চকচক করছে, কি মাছ? তো ওরা বললো পার্শে মাছ, একদম জ্যান্ত পার্শে মাছ। আর ওই সূর্যের আলোতে একদম মানে রূপোর মতো চকচক চকচক করছে, এত ভালো লাগছে। আমি ভাবছি যা বাবা, যারা গ্রামে থাকে তারা এরকম মানে একদম কি বলবো টাটকা মাছ। তো সেই মাছ ধরে আমাদেরকে ঝাল করে খাইয়েছিল। তো সেই মাছের টেস্ট মানে কি বলবো, আমি সত্যিই ভুলতে পারিনি, আজও পর্যন্ত ভুলতে পারিনি। তো যাই হোক, আমাদের তো এখন সেরকম টাটকা মাছ সেরকম পাই না, তো আমরা বাজার থেকে যেমনই মাছ পাই তাই দিয়েই রান্না হয় আর কি। তো সেই মাছ ওরা ধরেছিল। আর মানে কাঁকড়া মাছ কি খাবে,
মানে আমাদের যে কি আপ্যায়ন করেছিল, কি খাইয়েছিল। আমরা দুদিন ছিলাম, পরপর দুদিন প্রোগ্রাম হয়েছিল। মানে প্রথম দিন প্রোগ্রাম হয়েছিল, তারপরে আমাদের প্রোগ্রাম ভালো লাগে আমাদের টিমের, তো তারপরে আরেকটা জায়গা থেকে আমাদের বায়না হয়, সেখানে আমাদের আবার প্রোগ্রামে আমাদেরকে নিয়ে যায়। তো আমরা দুদিন ছিলাম, তো দুদিন আমাদের মানে কি খাইয়েছে, প্রচুর জিনিস খাইয়েছে। মানে ওদের বাড়িতে পোষা মুরগি, মানে ওদের ওখানে সপ্তাহে একদিন করে হাট হতো। আর আমাদের এখানে যেমন প্রত্যেক দিন যখন যেমন ইচ্ছা, মানে আমরা বাজারে যাচ্ছি যা ইচ্ছা কিনে আনছে, ওরকম ওদের ওখানে হয় না। ওদের ওখানে সপ্তাহে একদিনই হাট বসে। আর ওদের মানে পুকুরে, মানে নদীর মাছ আছে, ইচ্ছা করলে দৌড় পেতে জাল টেনে যে করেই হোক ওরা মানে মাছ কালেক্ট করতে পারে। বাড়িতেই মুরগি পোষা থাকে, ইচ্ছে হলে মুরগি কেটে খাও। মানে ওরা মুরগি, ছাগল, তারপরে নদীর মাছ ওই অ্যাভেলেবেল। গ্রাম্য পরিবেশ, মানে আমরা গিয়ে মানে দুদিন ছিলাম, এত ভালো লেগেছিল সেই পরিবেশ, আমি মানে কি বলবো, ভুলতে পারি না এখনও পর্যন্ত, আমার সেইটা খুব মিস করি। তো এটা হলো পার্শে মাছের গল্প। মানে আজকেই পার্শে মাছ ভাজছি, আর মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, তো তাই আর কি করা। আর মানে যারা যারা গ্রামে এরকম ঘুরতে যান এরকম জায়গায়, তো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো যে এরকম গ্রামে কারা কারা ঘুরতে গেছেন, আমার যারা ভিডিওটা আজকে দেখছেন আর কি। তারপরে তো ওরকম আমরা প্রোগ্রাম করে ফিরে টিরে আসি। তো এখনও পর্যন্ত মানে মিস করি যে এরকম মানে কি বলবো, টাটকা একদম ফ্রেশ এরকম খাবার দাবার গ্রামে যারা মানে থাকে, সেখানে শাক সবজি যা ইচ্ছা ওদের মনে হয় ওরা কিন্তু খেতে চাষ করে, ইচ্ছা হলো খেতে গেল, তুলে আনলো, একদম টাটকা টাটকা খাবার, যেটা আমরা যারা শহরে থাকি তারা কিন্তু ভীষণ মিস করি যে এইভাবে মানে ওরা কিন্তু একদম ফ্রেশ খাবার পায়। যাই হোক, মাছটা কিন্তু বেশ মানে দু খোলাতেই ভেজে নিলাম। আমি টোটাল 8টা মতো পার্শে মাছ দিয়ে আজকের তরকারিটা কিন্তু রান্না করছি। মাছ মোটামুটি 2 পিঠ ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু কড়া করে মাছটা ভাজা চলবে না, মানে মোটামুটি একটু ভাজা হয়ে গেলেই কিন্তু মাছটা তুলে নিতে হবে। পার্শে মাছ খুব বেশি ভাজলে এই পার্শে মাছের টেস্টটা কিন্তু সেরকম লাগে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা আমি তখন বললাম না ভিডিওর প্রথমেই যে আমি বেগুনের গল্প বলবো। বেগুন আর বড়ি, এই তরকারিতে বেগুন আর বড়ি দিয়ে কিন্তু রান্না হয়েছে। আর বড়ি দিতে গিয়ে আমার জ্বর এসেছিল, কেন জ্বর এসেছিল সেটাও আমি বলছি। আর বেগুনের ব্যাপারটা হচ্ছে, আমি বেগুন খেতে ভীষণ ভালোবাসি। আমার প্রিয় সবজির মধ্যে আছে বেগুন। তো আমি বেগুন খেলে প্রচুর আমার অ্যালার্জি হয়, তবুও কিন্তু বেগুন খাওয়া ছাড়ি না। আর যাই হোক, আমি কথা বলতে না, আমি মানে আপনাদের সাথে গল্প করতে আমি রান্না কী করছি আমার সেটাই খেয়াল নেই। আচ্ছা, যে তেলটা বেঁচেছিল মাছ ভাজার পরে, সেই তেলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আলুটা মানে ভাজা হচ্ছে। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে তো পারছেনই। এভাবে আলুটা মোটামুটি ভাজতে আমার কত মিনিট লাগবে, 3-4 মিনিট মতো লাগবে আলুটা একটু ভাজতে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আলুটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সত্যি কথা বলতে আলু খেতে ভয়ও লাগে। এই কারণেই ভয় লাগে যে বেশি আলু খাওয়া ভালো না, যদি মোটা হয়ে যায়। আপনারা যারা আলু খেতে ভালোবাসেন কিন্তু ভয়তে খেতে পারেন না বা একটু কম খান, কমেন্ট করে কিন্তু জানাবেন। হ্যাঁ, কারণ আমি শুধু মনে ভাবি আমি এত আলু খেতে ভালোবাসি, তবু আলুটা খেতে পারি না, কারণ যদি মোটা হয়ে যায় বা আলু বেশি খাওয়া এমনিতেই ভালো না। তো যারা আমার মতো একটু ভয়তে আলু খান তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, অন্তত এইটুকু মনে তো মানে সান্ত্বনা পাবো যে ভাই আমি একা এরকম দুশ্চিন্তা নিয়ে আলু খাই না, অনেকেও খায়। যাই হোক, তো আলুটা ভাজতে ওই মোটামুটি 3-4 মিনিট মতো লাগবে, আলুটা ভাজা হচ্ছে। আর যদি মনে হয় আলু ভাজতে যে একটু তেল কম হয়ে গেছে, তা একটু তেল কিন্তু দিয়ে নিতেই পারেন। এখানে সরিষার তেলও আপনারা দিয়ে নিতে পারেন, আবার সাদা তেলও কিন্তু রান্না করতে পারেন। আমি রাইস ব্র্যান অয়েলে রান্না করি। আলুটা মোটামুটি একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে, আপনারা কিন্তু তারপরে তুলে নেবেন।
আলু ভাজা হয়ে গেছে, আলু আমি তুলে নিয়েছি। এরপরে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিয়েছি বেগুন। বেগুন ভাজতে কিন্তু বেশি তেল লাগে, তবে চেষ্টা করবেন কম তেলে রান্না করার, কারণ তেল বেশি খাওয়া কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ না, আর তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। তো মানে বেগুনের তরকারিতে যতটা পারবেন একটু তেলটা কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন। অনেকের ধারণা তেল বেশি দিলেই রান্নার কিন্তু অনেক টেস্ট বৃদ্ধি পায়। আমি মনে করি যে শুধু তেলেই কিন্তু টেস্ট বৃদ্ধি পায় না, অ্যাকচুয়ালি মশলা ঠিকঠাকভাবে যদি মানে কষানো হয়, কখন কোন মশলাটা দিলে টেস্টটা অনেকটা বাড়ে, এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট করার বিষয়। তো যারা রান্না করতে ভালোবাসেন তো তারা অন্তত জানেন যে শুধু তেল দিলেই কিন্তু রান্না যে ভালো হয় তা কিন্তু নয়। তেল অতিরিক্ত দিচ্ছেন কিন্তু রান্নার টেস্ট হয়নি, এরকমও তো অনেক রেসিপি আছে, এর আগেও হয়তো অনেক সময় খেয়েও দেখেছেন। তো তেলটা কিন্তু একটু মেপে দেবেন, কারণ খুব বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। তো স্বাস্থ্যের দিকে যদি আপনারা চিন্তা করেন তাহলে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেল কম দিয়েও কিন্তু টেস্টি রান্না করা যায়। শুধু গাদা গাদা তেল ঢাললেই যে টেস্টি রান্না হয় তা কিন্তু নয়। সুস্বাদু রান্না করতে গেলে শুধু দরকার একটু ধৈর্য এবং ভালোবাসা। একটু ধৈর্য ভালোবাসা দিয়ে রান্না করে দেখবেন, দেখবেন গাদা গাদা তেল ঢালার কোনো দরকার নেই, অতিরিক্ত মশলা দেওয়ারও কোনো দরকার নেই। তবে ভালোবেসে আপনি যে রান্নাই করবেন না কেন সেই রান্না কিন্তু সত্যিই ভালো হয়। মোটামুটি তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট মতো একটু বেগুনটা নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে অল্প লবণ। আর যেহেতু একদম কম তেল দেওয়া ছিল তো সেই কারণে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, যাতে বেগুনটা একটু ভালো করে ভাজা যাতে হয়। তো দেখে বুঝতেই পারছেন কড়াইতে কিন্তু তেল নেই, শুধু একটু তেল মাখিয়ে নেওয়ার মতো আর কি নিয়ে বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখতে বুঝতে পারছেন খুব বেশি কিন্তু তেল মানে আমি এখানে ব্যবহার করিনি। আর এখানে ঢাকনা দিয়ে দিয়ে যদি বেগুন ভাজা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যায়, আর অল্প তেলেও কিন্তু বেগুন খুব ভালোভাবে ভাজা যায়। দেখে বুঝতে পারছেন আমি একবার এর মধ্যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেটা ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি। তো বেগুন কিন্তু প্রায় সিদ্ধ আমার হয়ে গেছে, মোটামুটি তরকারিতে দেওয়ার মতো। ভিডিও শুরু করার প্রথমেই আমি বলেছিলাম যে বেগুন নিয়ে একটা গল্প বলবো, সেটা হচ্ছে আমার বিশেষ করে বেগুনে অ্যালার্জি। তো আমি বেগুন এত ভালোবাসি খেতে, যতই আমার অ্যালার্জি হোক তবুও আমি খাই। মানে বেগুন খেলে আমার কি কি হয় শুনলে আপনারা হাসবেন, আবার মাঝে মাঝে ভাববেন যে কি এত কষ্ট পায় তবুও বেগুনটা খায়। কারণ বেগুনের মানে টেস্টটা না আমার দারুণ লাগে, বিশেষ করে পার্শে মাছ দিয়ে বেগুন জাস্ট অসম লাগে, অসম। তো সত্যি কথা বলতে আমার বেগুন খেলে প্রথম কথা লাল হয়ে যাবে, তো মানে চোখ জ্বালা করবে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে, আর ঠোঁটের চারপাশে আমার চুলকাতে থাকবে মোটামুটি যতক্ষণ পর্যন্ত ওষুধ না খাবো। আর যদি আমি ওষুধ মানে না খাই তো এই প্রসেসিং চলবে মোটামুটি প্রায় 5-6 ঘন্টা ধরে, তো এই কন্টিনিউ এই কষ্টটা পাই। তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়, আর ওষুধ খেলে নিলে সঙ্গে সঙ্গে আমার মানে এই যে কষ্টটা মানে পাচ্ছিলাম বেগুন খেয়ে সেটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি উপশম হয়। কিন্তু বেগুনও খাবো আর এত পরিমাণে অ্যালার্জির ওষুধ খাওয়া তো ঠিক না। তো ওই জন্য আমি মানে চেষ্টা করি যে ওষুধটা কম খাওয়ার, একটু কষ্ট সহ্য করে নিই। বলতে পারেন যে পাগল আছে, তা আমি পাগলই আছি। যাই হোক, হ্যাঁ আর একটা কথা আমি বলেছিলাম না যে বড়ি দিতে গিয়ে জ্বর এসেছে। আমি মানে কেনা বড়ি খেতে খুব একটা পছন্দ করি না, তো আমি নিজে বড়ি দিতে পারি। আমি নিজে বড়ি দিয়ে সেই বড়ি আজকে আমি রান্না করে আর কি খাচ্ছি। তো সত্যি কথা বলতে মানে বড়ি তো রোদের মধ্যে দিতে হয়, তো আমি এই সামনের সপ্তাহতেই মানে আগের সপ্তাহতে দিয়েছিলাম বড়ি। তো এবার আমার সমস্ত মিক্সচার মেশিনের ডাল বেটে তারপরে নিজে একা ফেনিয়ে তারপরে এই বড়ি দিতে গিয়ে প্রায় আমার 8টা 8:30 পর্যন্ত মানে হয়ে গেছিলো এই প্রসেসিংটা আমার রেডি করতে। তারপরে 8টা থেকে পাক্কা 10:30 পর্যন্ত টানা রোদের মধ্যে ছাদে বড়ি দিয়েছি।
তো এই যে টানা এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম রোদে, তো তার জন্যই আর কি জ্বরটা এসেছে ওই দিন রাত্রেবেলা। তো এই হচ্ছে বড়ি দেওয়ার গল্প, মানে বড়ি দিতে গিয়ে জ্বর এসেছে। তার 2 দিন ধরে প্যারাসিটামল খেলাম, গলা ব্যথা ছিল, ঠান্ডা লেগে মানে ঠান্ডা গরমে গলা ব্যথা হয়ে গেছিলো। তো সত্যি কথা বলতে মানে বড়ি দিতে গিয়ে জ্বর আসুক নো প্রবলেম, বাট বড়ি দেওয়া তো কিন্তু চাই। যাই হোক, এটা হচ্ছে বড়ি দেওয়ার গল্প হলো। এরপরে আসি আবার রান্নাতে। তো বড়ি তো ভাজা হয়ে গেছে গল্প করতে করতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে অল্প দিয়ে দিলাম তেল। তেল একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। বেগুনের তরকারিতে কালো জিরে ফোড়নটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আপনারা অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন, অনেকে আবার 5 ফোড়নও দেয়। তো আমি কালো জিরে পছন্দ করি বলে আমি কালো জিরেটা দিলাম। আর দিয়েছি আমি এখানে 2টো শুকনো লঙ্কা। তবে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা নাও দিতে পারেন। শুকনো লঙ্কা খাওয়া কিন্তু খুব একটা ভালো না, তবে আমার ভালো লাগে এর ফ্লেভারটা, ওই জন্য আমি শুকনো লঙ্কাটা দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে এক এক করে আমি মশলা অ্যাড করব। আর সত্যি কথা বলতে মানে রান্না করতে গেলে প্রথম দরকার ধৈর্য আর ভালোবাসা, যেটা মানে সবার মধ্যে থাকে না। আর ওই জন্যই সত্যি কথা বলতে অনেকের মানে একই উপকরণ দিয়ে যদি 10 জনকে বসিয়ে দেওয়া হয়, তো 10 জনের হাতের রান্না কিন্তু 10 রকম হবে। এবার যদি বলেন একই মশলা একই জিনিস, তবু অনেকে বলে না আমার মায়ের হাতের পায়েস, আমার মায়ের হাতের অমুক রান্না, বা আমার দিদার হাতের অমুক তমুক রান্না। তো ব্যাপারটা হচ্ছে হাতটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সে যিনি রান্না করছেন মানে তার ধৈর্য এবং অভিজ্ঞতা, এটা কিন্তু ম্যাটার করে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে না আজকে রান্না মানে আপনার সাথে গল্প করতে করতে রান্নাটা আপনাদেরকে দেখে কিন্তু বুঝে নিতে হবে কী কী দিচ্ছি। আমি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, কারণ তেলের মধ্যে যদি ডাইরেক্ট মানে গুঁড়ো মশলা দেওয়া হয়, তেল কিন্তু মানে ওই মশলাটা যেই তেলের মধ্যে পড়বে মশলা পুড়ে যায়। তো সেই জন্যে মানে তেলের মধ্যে ডাইরেক্ট গুঁড়ো মশলা দেওয়ার আগে জল ঢেলে দিতে হবে, যাতে মশলাটা না পড়ে। ওই তেলের মধ্যে জলটা দিয়ে যখন মশলাগুলো এক এক করে দেওয়া হবে না, তো সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। আপনারা দেখুন আস্তে আস্তে এইভাবে কিন্তু যদি আপনারা তরকারি রান্না করেন, তাহলে কিন্তু স্বাদটা প্রায় বাটা মশলার মতোই হয়। তবে বাটা মশলার একটা আলাদা টেস্ট, আমরা মানে সবাই জানি বাটা মশলার কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। তো সেই টেস্টটা আনতে গেলে এই গুঁড়ো মশলা দিয়ে যদি সেই বাটা মশলার টেস্ট আনতে হয়, তাহলে এই মশলা দেওয়ার আগে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে যদি মশলাটা একসঙ্গে কষানো হয়, তাহলে কিন্তু ওই বাটা মশলার যেমন টেস্ট হয় খানিকটা ওরকম কিন্তু অনেকটাই আসে। আর এই অল্প অল্প করে জল দিয়ে মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, ধনে গুঁড়ো দেওয়া হলো, আমি এখানে 1 চামচ করে দিয়েছি। আপনাদের যদি তরকারির পরিমাণ বেশি থাকে তাহলে বেশি মশলা দেবেন। তো এইটা কিন্তু আপনাদের একটু আন্দাজ করে নিতে হবে যে কতটা মশলা আপনারা দেবেন। এবার যখন মশলা থেকে একটু তেল ছেড়ে দেবে, দেখুন হালকা হালকা কিন্তু তেল ছাড়ছে, তো তখন অল্প করে আর যেসব মশলাগুলো মানে রান্নাতে ব্যবহৃত হবে সেগুলোও দিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আবার জল দিয়ে দিলাম। ওই আগেই বলে রেখেছি যে খুব বেশি যদি মানে তেলে কষানো হয় হাই হিটে, তাহলে মশলা পুড়ে যায় আর তার কিন্তু টেস্ট একদমই থাকে না। তো ওই জন্য তেলের সঙ্গে জল মিশিয়ে যদি মশলা কষানো হয়, তাহলে বাটা মশলার যে ফ্লেভারটা আছে, বাটা মশলা যেমন খেতে হয় সেরকম কিন্তু লাগে। আর আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে মানে দেখাচ্ছি, পার্শে মাছ দিয়ে বেগুন আলু বড়ির ঝোল, তো এই ভিডিওটা কিন্তু আমি খুব একটা বেশি এডিট করিনি। শুধু এডিট করিনি একটাই কারণে, যাতে আপনাদের সাথে আমি একটু গল্প করতে পারি। আমার কমেন্ট বক্সটা কিন্তু খোলাই আছে। আপনারা যারা যেখান থেকে দেখছেন ভিডিও, আমার সাথে যদি কথা বলতে চান, তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পরে উত্তর দিয়ে দেব। আর তেলের মধ্যে মশলাটা মানে মোটামুটি যখন তেল ছেড়ে দেবে,
অল্প অল্প করে হালকা হালকা যে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে মোটামুটি 2-3 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যেও মশলাটা ঢোকে। হ্যাঁ, এরপরে আমি আর একটা গল্প বলছি। গল্পটা হচ্ছে যে আমার বর মানে ছোটো ছোটো মাছ খুব একটা বেশি পছন্দ করে না, তো ও একটু বড় বড় মাছ পছন্দ করে, কাতলা মাছ, রুই মাছ। তো আমি পার্শে মাছ খেতে ভীষণ ভালোবাসি, পার্শে মাছ, চারা মাছ এসব খেতে ভীষণ ভালোবাসি। তো আমি যখন মানে রান্না করি, তো ওর জন্য আমি আলাদা করে আবার রুই মাছ দিয়ে দিই তরকারির মধ্যে, কারণ ও খেতে কিন্তু ভালোবাসে বড় মাছ। তো আপনারা দেখবেন রান্নার মধ্যে 1 পিস কিন্তু রুই মাছ আছে, আপনারা হয়তো খেয়াল করেও দেখতে পারেন, এখন না, যখন রান্নাটা হবে তখন কিন্তু দেখবেন। আর এই আলুটা যখন কষানো হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দিলাম জল। মোটামুটি জলটা একটু বেশি দিতে হবে, কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে, তো সেই কারণে জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে আমি মানে মোটামুটি ফুটতে দেবো। যতক্ষণ পর্যন্ত ওই তরকারিটা না ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তরকারি সেই রকম টেস্ট আসবে না। আর তরকারি যত ভালো ফুটবে তত কিন্তু ভালো টেস্ট আসে। আর একটু ঢাকা দিয়ে যদি তরকারি ফোটানো যায়, তাহলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, অনেকটাই। যারা ঢাকা দিয়ে দিয়ে রান্না করেন আমার মতো, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন তরকারি কিন্তু ফুটছে, মোটামুটি 5-7 মিনিট পরে কিন্তু আমি আবার ফিরে আসলাম রান্নাতে। তো আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, কারণ প্রায় 30-40 মিনিট ধরে কিন্তু মানে ভিডিওটা শ্যুট হচ্ছে, মোবাইল প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তো ওর জন্য আমি প্রায় 10 মিনিট মতো একটুখানি অফ রেখেছিলাম। তো 10 মিনিট ধরে তরকারিটা একটুখানি ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়েছি ভেজে রাখা বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর বড়িটা কিন্তু মানে যখন তরকারি জাস্ট ফুটতে আরম্ভ করবে তখনই কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু বড়ি সিদ্ধ হবে না। আর বড়ি সিদ্ধ না হলে কিন্তু ওর টেস্টটা খুব একটা ভালো আসে না। এবার তরকারি ফুটতে ফুটতে মানে জল কমে গেছিলো, তো আমি আবারও একটু জল দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা গরম জল কিন্তু ব্যবহার করতে পারেন। ঠান্ডা জল দিয়ে তরকারি করার থেকে গরম জলে তরকারি কিন্তু অনেকটা বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, মানে একবার ঠান্ডা জল দিয়ে একদিন তরকারি করে দেখবেন, একবার গরম জল দিয়ে, কারণ রান্নাটা কিন্তু একটা শিল্প। তো সেই শিল্পটা মানে ঠিকঠাক করে মানে ফুটিয়ে তুলতে গেলে এক্সপেরিমেন্ট তো করতেই হয়। আমি যখন রান্না করি আমি কিন্তু এক এক সময় এক এক রকম এক্সপেরিমেন্ট করি। এরপরে আমি মোটামুটি আরও 3-4 মিনিট ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এক এক করে আর যেসব মানে উপকরণ আমার মোটামুটি মানে 90% মেশানো হয়ে গেছে। এবার আছে মাছ, আমি এখানে দিয়ে দিলাম মাছটা দিয়ে কিন্তু ভালো করে ফুটাতে হবে। এই মাছের থেকে যে মানে ফ্লেভারটা এই তরকারির মধ্যে ঢোকে না, তো সেটা কিন্তু অসাধারণ লাগে। মানে ওই জন্য মানে মাছটা দিয়ে কিন্তু ভালো করে ফোটাতে হবে। আমি এবার একটু চেক করার জন্য অল্প একটু ঝোল তুলে দেখলাম যে নুন টুন ঠিকঠাক আছে কিনা, লঙ্কা আর দিতে হবে কিনা। আপনারা মানে যারা নতুন রান্না করছেন তো তাদেরকে আমি বলবো যে হাতের আন্দাজ যদি ঠিকঠাক না আসে তাহলে প্রথমে কম কম করে দেবেন, বিশেষ করে নুন আর লঙ্কাটা। কারণ খুব বেশি লবণ যদি হয়ে যায় না তরকারির মধ্যে, যতই মশলা দিয়ে যত ভালোই রান্না করুন সেই টেস্টটা কিন্তু আসবে না। তো লবণ কম থাকলে দিয়ে নিতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে সেই লবণ কমাতে গেলে আবার আলু কেটে দিয়ে সেই তরকারি আবার ফোটাতে হবে, অনেক হ্যাপা, অনেক ঝামেলা। তো ওই জন্য কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তাতে যদি লাগে আপনারা একবারের জায়গায় 2 বার লবণ দিতে পারবেন, কিন্তু মানে একেবারে বেশি পরিমাণে লবণ দিয়ে ফেললে সেই তরকারি কিন্তু মেকআপ দেওয়া ভাই বিশাল চাপের। তরকারি কিন্তু টকবক করে ফুটছে।
এরপরে মানে লাস্ট আরেকবার চেক করে দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না। তো আমি যখন মানে টেস্ট করলাম, তো আমার মনে হলো হালকা একটু লবণ দিলে ভালো হয়, তো আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম লবণ। আপনারা যেরকম লবণ খান সেই অনুযায়ী কিন্তু লবণ দেবেন, খুব বেশি কিন্তু লবণ দেবেন না, বারবার বলছি। আর তরকারি কিন্তু ফুটে আরও ঘন হবে, তো মানে ওই অবস্থাতে লবণ মানে চেক করে আপনারা দিতে যাবেন না যারা নতুন রান্না করতে মানে আসছেন। আর যারা রান্না করতে জানেন তো তাদের তো আর বলে দিতে হবে না যে মানে কিসে কি করতে হবে, তারা শুধু জাস্ট ভিডিওটা দেখে যে না কি কি মশলা দিতে হয়। তো আমার মনে হচ্ছে যে যেহেতু মাছটা অনেকক্ষণ ধরে ফুটবে, তো একটু জল একটু লাগবে, তো আমি আবারও একটু জল দিয়ে দিলাম। তবে চেষ্টা করবেন যে বারবার জল না দেওয়ার, কারণ বেশি বারবার জল দিলে না সেই তরকারি সেই টেস্টটা আসে না। তবে হ্যাঁ, যদি গরম জল দেওয়া যায় তাহলে কোনো কিন্তু অসুবিধা হয় না। আর আমি বলেছিলাম না যে এই পাশে মাছের ঝোলের মধ্যে একটা কাতলা মাছ কিংবা রুই মাছ দেখতে পাবেন, দেখুন ওই পাশে হালকা করে একটু রুই মাছ উঁকি দিচ্ছে, সেটা আমার কর্তা মশাইয়ের জন্য। এরপরে আমি তরকারিটা ফুটতে দেব। দেখুন আমার কিন্তু তরকারি ফুটে একদম রেডি হয়ে গেছে, খুব বেশি কিন্তু ঘন করিনি। আর এই বেগুনের তরকারি বড়ি দিয়ে পাশে মাছের ঝোল একদম পাতলাই ভালো লাগে। তো আমার কীরকম আমি ঝোল রেখেছি দেখে বুঝতেই পারছেন। আপনারা কিন্তু এরকমভাবে রান্না করে দেখতে পারেন, এর টেস্টটা কিন্তু দারুণ আসে। আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন, কারণ এতক্ষণ ধরে আমি বক বক করলাম। তো যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি খুব দুঃখ পাবো যে আমি একাই বকে গেলাম, আপনারা কোনো রিপ্লাই দিচ্ছেন না। তো যদি আমার এই রান্না ভালো লেগে থাকে আর আমার এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনারা দেখতে পাবেন। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করেছি, আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন। তো খুব বেশি কিন্তু মাছের তরকারির মধ্যে চিনি দেওয়া লাগে না, তো যারা যেরকম মানে খায় মিষ্টি মাছের তরকারিতে সেরকম দিয়ে নেবেন। তবে মাছের তরকারিতে একটু চিনি দিলে না মানে স্বাদের ব্যালেন্সটা আসে। নুন ঝাল মিষ্টি এই তরকারির কিন্তু এটা মানে একটা সাধারণ জিনিস, মানে বেসিক একটা পয়েন্ট যদি ঠিকঠাক যদি থাকে, তো যেভাবেই রান্না করা হোক না কেন সেটা কিন্তু খেতে দারুণ লাগে, স্বাদের ব্যালেন্সটা কিন্তু দারুণ আসে। আর বিশেষ করে বেগুনের তরকারির মধ্যে পার্শে মাছ দিয়ে যদি ফোটানো হয়, তো সেই তরকারির টেস্ট অসাধারণ হবে, এটা স্বাভাবিক। যারা মানে বেগুন দিয়ে পার্শে মাছ দিয়ে বাড়িতে রান্না করেন, তারা আমার মতো করে একবার অন্তত রান্না করে দেখবেন। সত্যি কথা বলছি, এর টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ অসাধারণ। যাই হোক, আজকে অনেক 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 বক বক করলাম। আর হ্যাঁ, আবারও বলছি, যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে আর রেসিপির সঙ্গে এই আমার এই বকবকানিগুলোও যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি পরবর্তী সময়ে এরম রান্না করতে করতে আরও অনেক গল্প বলবো। আমার জীবনে কেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রচুর ঘটনা থাকে, প্রচুর গল্প থাকে। যেহেতু আমি গানের প্রোগ্রাম করি, তো বিভিন্ন জায়গায় আমাকে প্রোগ্রামে যেতে হয়, তো সেখানকার প্রচুর ঘটনা এমন এমন ঘটে যে সেগুলো মানে শেয়ার করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে, যে না আমার যারা আমার পরিবারের সদস্য আমার এই রান্নার চ্যানেলে যারা আছেন, তো তাদের সঙ্গে শেয়ার করে নিতে পারলে আমার নিজেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেকটা গল্প যখন শুনবেন অবশ্যই কিন্তু মানে সেই রিলেটেড অন্তত কমেন্ট করবেন আমাকে, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সেই কমেন্টের উত্তর আমি দেব। আর আমার রান্নাটা যদি সত্যি মন থেকে ভালো লাগে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ারও করতে পারেন। আর হ্যাঁ, সব শেষে আমি এখানে দিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এই কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই পার্শে মাছের এই ঝোলের মধ্যে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন মিশে যায় না, তো
তো এর টেস্টটা কিন্তু দুগুণ বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন আমি কিন্তু একটা সার্ভিং প্লেটের মধ্যে এই পার্শে মাছের তরকারি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যারা মানে এই তরকারিটা এখনও টেস্ট করতে পারেননি, যেহেতু আপনারা তো শুধু দেখছেন, টেস্ট তো করতে পারেননি, তো একটা কথা তো আছে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো সত্যি কথা বলতে এই তরকারিটা দেখে মন থেকে বলুন খেতে ইচ্ছা করছে কিনা। আমার কিন্তু মানে ফেভারিট এই তরকারিটা। তো বাড়িতে অবশ্যই অবশ্যই একবার অন্তত এইভাবে রান্না করে খাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আর অনেক অনেক গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।